চান্দিনা রেজাউল আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা ভালো আছো? আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা 6 নম্বর শিক্ষণফল আমরা করেছিলাম। আজকে কি পাঠের বিষয় কি হবে তোমরা কি অনুমান করতে পারো? কারণ গত শিক্ষণফলের সাথে সম্পর্কিতই কিন্তু ভর, শক্তি, ভরকে ভাঙলে কি হবে, শক্তি একত্রিত করলে কি হবে, ইত্যাদি ইত্যাদি ধারণা করতে পারো তোমরা। এবং বিজ্ঞানী আইনস্টাইনের একটা কাজ আছে এখানে, বুঝতে পারছো? আজকের পাঠের বিষয় হবে ভর শক্তি সমীকরণ, শিক্ষণফল 7। ভর শক্তির মধ্যে সম্পর্কটা relation between mass and energy। আমরা জানি কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকে বলা হয় ভর, আর শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। এবং নিউটনিয়ান পদার্থবিজ্ঞানে আমরা বলেছি ভর একটা ধ্রুব রাশি, এবং ভরের নিত্যতা সূত্রে আমরা বলেছি মহাবিশ্বে মোট ভরের পরিমাণ ধ্রুব, অপরিবর্তনীয়। এবং শক্তির নিত্যতা সূত্র আমরা বলেছি শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে, শক্তির সৃষ্টি নাই, ধ্বংস নেই। এবং রূপান্তরিত হওয়ার আগে পরে মোট শক্তির পরিমাণ ধ্রুব রাশি। তাহলে ভরের নিত্যতা সূত্র আমরা পড়েছি, যাকে বলছি আমরা কনজারভেশন ল অফ মাস। শক্তির নিত্যতা সূত্র কনজারভেশন ল অফ এনার্জি আমরা পড়েছি। 6 নম্বর শিক্ষণফলে এই অধ্যায়ের আমরা দেখেছি যে বস্তুতে যখন গতিশীল করা হয় তখন কিন্তু বস্তুর ভর বেড়ে যায়। তাহলে বস্তুতে গতিশীল হওয়ার পরে আমরা যে বিষয়টা দেখতে পাবো, এটি হচ্ছে আজকের প্রতিপাদ্য বিষয়। ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক আমরা বলব। আমরা জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এবং শক্তির দুটো রূপ আছে। একটাকে বলছি আমরা স্থিতিশক্তি বা স্থির ভর শক্তি, আর এটাকে বলছি আমরা গতিশক্তি। স্থিতিশীল অবস্থায় থাকার ফলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলছি আমরা স্থিতিশক্তি। আর স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিতে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলছি আমরা গতিশক্তি। প্রথমে আমরা আজকে গতিশক্তির এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ধরো কোনো একটা বস্তুকে আমরা এক বল প্রয়োগ করার পরে তা বস্তুটা ডিএস পরিমাণ সরানো হলো, তাহলে কাজ ডিডব্লিউ হবে। তাকে আমরা গতিশক্তি ডিই কে বলব। বস্তুতে এক বল প্রয়োগ করার পরে সে তার ডিএস পরিমাণ সরণ হলো, তাহলে গতিশক্তি কাইনেটিক এনার্জি বা ই কে, অল্প সরণ ডিএস এর জন্য গতিশক্তি ডিই কে হলো। আমরা যদি পুরো সরণ এস ঘটাতে চাই তাহলে গতিশক্তিটা, টোটাল গতিশক্তিটা আমরা পেয়ে যাবো, বা মোট গতিশক্তিটা পেয়ে যাব। তাহলে মোট গতিশক্তি কে সমান ইন্টিগ্রেশন বা সমাকলন অফ ডি কে, মানে ইন্টিগ্রেশন অফ এফ ডিএস। আমরা জানি সমাকলন দু প্রকারের, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন আর এটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন। এটা ডেফিনিট বলছে এই কারণে, কারণ সরণের মান s = 0 থেকে
এস ইজ ইকুয়াল টু এস পর্যন্ত হতে পারে। তাহলে ছোট্ট একটু সরণের জন্য আমরা গতিশক্তি ডি পেয়েছি, মোট সরণ এস ঘটানোর জন্য টোটাল বা মোট গতিশক্তি ই কে পাবো, সেটা হচ্ছে এফ। আমরা জানি এফ হচ্ছে ডিডিটি অফ এম। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখেছি বস্তুর ভরবেগের পরিবর্তন হয়, তারপর প্রদত্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও কিন্তু সেদিকে হয়। এবং আমরা ক্যালকুলাস থেকে এটাও জেনেছি যে ভি সমান হচ্ছে ডিডিটি অফ এস বা ডিএস বাই ডিটি। এখানে এম হচ্ছে ভর, ভি হচ্ছে ব্যাগ, এবং এম হচ্ছে চলমান ভর বা গতিশীল ভর, ভি হচ্ছে ব্যাগ। এখান থেকে আমরা পাবো ডিএস সমান হচ্ছে ভিডিটি। এই মানটা যদি আমরা এখানে বসাই, এফ ডিডিটি অফ এম ভি ডিএস ভিডিটি, তাহলে ডিডিটি বাদ চলে যাচ্ছে, এটা হয়ে যাবে ভি ডিএম। ডিএম মানে ব্যবকলন করছি আমরা, ডিএম। এখানে দেখো পরিবর্তনশীল রাশি কিন্তু এম ভি। এর যখন 0 তখন এম ভি ছিল 0, যখন সরণ এস এম ভি মানে হচ্ছে ভরবেগ হচ্ছে এম ভি, ঠিক এখানেও 0 টু এম ভি পর্যন্ত হচ্ছে তার পরিবর্তন। এবং ক্যালকুলাস থেকে আমরা আরো দেখব 0 টু এম ভি গুণের ব্যবকলন থেকে আমরা বলতে পারবো এটা হবে ভি এম ব্যবকলন অফ ভি প্লাস ভি ব্যবকলন অফ এম। আলটিমেটলি এটাকে গুণ দিলে আমরা দেখব যে ইকে সমান হয়ে যাচ্ছে 0 টু এম ভি ডিভি প্লাস ভি স্কয়ার। এটা মনে রাখলাম আমরা যে গতিশক্তির এটা হচ্ছে একটা মান। আমি কিন্তু সব সমীকরণ নাম্বার দিচ্ছি না, সমীকরণ নাম্বারগুলোও ব্যবহার করা যায়। আমরা ভর শক্তি ভরের আপেক্ষিকতা থেকে দেখেছি m সমান m নট বাই রুট ওভার অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটা আমরা 6 নম্বর শিক্ষণগুলো দেখেছিলাম, যেখানে m হচ্ছে গতিশীল বা চলমান ভর, m নট হচ্ছে স্থির ভর। m নট বাই c স্কয়ার মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার রুট m not c by root over of c square minus v square m, বা যদি গুণ করে ফেলি আমরা বর্গ করে m square c square minus m square v square equal to m not c square, একবারে বর্গ করে আর গুণ করে ফেললাম, বা m square c square is equal to m square v square plus m not square c square। এবং একে যদি আমরা ব্যবকলন করি তাহলে আমরা পাবো এটা c square twice m dm is equal to, এটা গুণের ব্যবকলন হবে m square 2v dv প্লাস v স্কয়ার 2m dm প্লাস 0, কারণ m নট ধ্রুব রাশি, c ধ্রুব রাশি, এর 0। একে যদি আমরা 2m দিয়ে ভাগ দিয়ে দেই আমরা দেখব বা c স্কয়ার dm সমান হচ্ছে mv dv প্লাস v স্কয়ার।
তাহলে ক্যালকুলাসের থেকে আমরা ভরের আপেক্ষিকতাকে আমরা একটু সরলীকরণ করে তাকে যদি আমরা ব্যাপককরণ বা ডিফারেন্সিয়েট করি, আমরা দেখব সি স্কয়ার ডিএম সমান হচ্ছে এমবি ডিভি প্লাস ভি স্কয়ার ডিএম। তাহলে এমবি ডিভি প্লাস ভি স্কয়ার ডিএম কে আমরা বলে ফেলতে পারবো এটা হচ্ছে সি স্কয়ার ডিএম। তাহলে পরিবর্তনশীল রাশি প্রথম ছিল সরল, তারপর হলো ভরবেগ, এখন আমরা পেলাম ভর। তাহলে ভরবেগ যখন শূন্য তখন স্থির ভর ছিল এম নট, আর ভরবেগ যখন এমবি তখন হলো এম। সি স্কয়ার ধ্রুবরাশি আমরা যদি সমাকলনের বাইরে নিয়ে নিই, ডিএম কে সমাকলন করলে আমরা পাবো এম সমান সি স্কয়ার এম মাইনাস আমরা বলছি এম সি স্কয়ার মাইনাস এম সি স্কয়ার। এই হলো গতিশক্তি। তাহলে গতিশক্তির মানটা কিসের উপর নির্ভর করছে? আমরা জানি গতিতে থাকলে বস্তুর ভর বৃদ্ধি পায়। তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে ভরের পরিবর্তন, মানে ভরের বৃদ্ধি এবং আলোকের বেগের বর্গের গুণফলের সমান। তাহলে আমরা গতিশক্তির নতুন আপেক্ষিকতা তত্ত্ব থেকে গতিশক্তির আমরা নতুন রাশিমালা জেনে ফেললাম, এবং এখান থেকে দেখলাম যে গতিশক্তি ভরের বৃদ্ধি এবং আলোকের বেগের বর্গের গুণফলের সমান। স্থির ভর হচ্ছে এম নট, তাহলে এইকে আমরা বলছি গতিশক্তি। স্থির ভর শক্তি কত হবে? এটাকে বলবো আমরা ই নট, এটা হচ্ছে এম নট সি স্কয়ার। একইভাবে স্থির ভর শক্তি স্থির ভর এবং আলোকের বেগের বর্গের গুণফলের সমান। তাহলে মোট শক্তি কি হবে? ই সমান হচ্ছে ই কে প্লাস ই নট, আমরা দেখবো এম সি স্কয়ার। তাহলে ই ইজ ইকুয়াল টু এম সি স্কয়ার, এইটা হচ্ছে ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক বলছে বস্তুতে যদি আমরা আলোকের বেগ দেই তাহলে বস্তু আর বস্তু থাকছে না, বস্তু শক্তি হয়ে যাচ্ছে। একইভাবে শক্তিকে যদি আমরা আলোকের বেগ দিয়ে ভাগ দিই, অর্থাৎ শক্তি এবং আলোকের বেগের বর্গের অনুপাত হয়ে যাচ্ছে ভর। অর্থাৎ ভর দেখা যাচ্ছে যে শক্তিতে পরিণত হচ্ছে। যে ভরকে আমরা ধ্রুবরাশি বলছি, যে ভরকে বলছি আমরা ধ্বংস করা যায় না, এখানে বলা হচ্ছে ভর যখন পরিবর্তন হয় তখন শক্তি হয়ে যায়। ভরকে যদি আমরা আলোকের গতিতে গতিশীল করে ফেলতে পারি তখন আর বস্তুকে আমরা দেখব না, বস্তু অদৃশ্য হয়ে যাবে, বস্তু শক্তি হয়ে যাবে। অর্থাৎ আধুনিক সংজ্ঞাটা এরকম হয়ে যাবে ভরের, যে শক্তির যখন ঘনীভূত হবে তখনই তাকে আমরা বলবো বস্তু। আর বস্তুতে যদি আমরা আলোকের গতিতে গতিশীল করে ফেলতে পারি তখন পেয়ে যাব শক্তি। অর্থাৎ বস্তুর হালকাতম রূপটাকে কিন্তু আমরা শক্তি বলি, এবং শক্তির ঘনীভূত রূপটাকে কিন্তু আমরা বস্তু বলি। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে ভর এবং শক্তির মধ্যে সে বিখ্যাত সমীকরণ ই ইজ ইকুয়াল টু এম সি স্কয়ার আমরা পেলাম। অর্থাৎ মোট শক্তি ই হচ্ছে ভর এবং চলমান ভর এবং আলোকের বেগের বর্গের গুণফলের সমান। এখন আমরা একটা গাণিতিক সমস্যা করে নিই। ধরো একটা বস্তু, কোন বস্তু c/√3 বেগ গতিশীল, এর গতিশক্তি ও মোট শক্তির মান বের করে। গাণিতিক সমস্যা আমরা দেখেছি যে মোট শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি স্কয়ার, এবং আমরা দেখেছি গতিশক্তি ই কে সমান হচ্ছে এম মাইনাস এম নট সি স্কয়ার। আমরা দেখেছি গতিশক্তি হচ্ছে এটা, এবং মোট শক্তি হচ্ছে টোটাল এনার্জি হচ্ছে এটা,
কাইনেটিক এনার্জি হচ্ছে E is equal to mc স্কয়ার। আবার আমরা জানি m সমান হচ্ছে m নট বাই রুট ওভার অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে আমরা জানি m সমান m নট বাই রুট ওভার অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। m এর মানটা আমরা কি বের করে ফেলি, m নট বাই v এর মান হচ্ছে c বাই রুট 3, তাহলে v স্কয়ার হচ্ছে 1 মাইনাস c স্কয়ার বাই 3 মানে 3c স্কয়ার। তাহলে m নট বাই রুট ওভার অফ 3c স্কয়ার মাইনাস c স্কয়ার মানে 2c স্কয়ার বাই 3c স্কয়ার। কাটাকাটি গেলে এটা হয়ে যাবে 2 বাই 3, তাহলে m নট ইনটু রুট 3 বাই 2, এটার মান হয়ে যাবে 1.23 m নট। তাহলে m এর মান হচ্ছে 1.23 m নট, তাহলে 1.23 m নট c স্কয়ার, এটা হচ্ছে মোট শক্তি। একইভাবে m এর মান যদি আমরা 1.23 m নট মাইনাস m নট c স্কয়ার করি 0.23 m নট c স্কয়ার, তাহলে যদি m নট মানে বস্তু স্থির ভর দেওয়া হয়, কোনো কণার স্থির ভর দেওয়া হয়, তাহলে আমরা মোট শক্তিও পেতে পারবো। একইভাবে আমরা গতি শক্তিটাও কিন্তু পেতে পারবো, m নটের মান দিয়ে দিলেই হলো। ধরো একটা ইলেকট্রনের ভর আমরা জানি, ইলেকট্রন ভর হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। দেওয়া হলে আমরা ইলেকট্রনকে ভেঙে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে এটা আমরা বের করে ফেলতে পারবো। আবার গতি শক্তিটা কত তাও কিন্তু আমরা বের করতে পারবো। এরকম অসংখ্য গাণিতিক সমস্যা কিন্তু তোমরা পাবে। তাহলে আমরা শক্তি রাশি মেলা করলাম, আর এখান থেকে গতি শক্তি এবং মোট শক্তি রাশিমালা করেছি। আমরা এটা গাণিতিক সমস্যা দিয়ে আমরা দেখিয়ে নিলাম যে আসলে এর গতিশক্তি এবং স্থিতিশক্তির পরিমাণ কত হবে। এবার আরেকটা গাণিতিক সমস্যা ধরো দেয়া আছে, মনে করো m হচ্ছে 5 গ্রাম, একটা বস্তুর ভর 5 গ্রাম, বললো এর শক্তি বের করো কিসে কি এককে, জুল, ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট এই এককে বের করো। একটা বস্তুর ভর হচ্ছে 5 গ্রাম, 10 গ্রাম, যত গ্রাম কেজি হতে পারে, যা খুশি হতে পারে। এখান থেকে বলা হলো যে শক্তি জুল এককে বের করো। তাই আমরা জেনেছি E is equal to হচ্ছে mc স্কয়ার। এখানে m হচ্ছে 5 গ্রাম, যাকে আমরা বলবো 10 টু দি পাওয়ার মাইনাস 3 কিলোগ্রাম। আর আমরা জানি c হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এই মান যদি আমরা বসিয়ে দিই 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 c স্কয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কয়ার, একক হবে জুল। তাহলে 5 ইন্টু 3 9 আর 16 3 ইন্টু 10 টু দি পাওয়ার 13 জুল, 45 ইন্টু 10 টু দি পাওয়ার 13 জুল, বা 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14। তাহলে এইকে আমরা শক্তি পেয়ে গেলাম কত, অর্থাৎ 5 গ্রাম ভরের বস্তুকে যদি আমরা শক্তিতে পরিণত করি তাহলে এটা হয়ে যাবে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14 জুল শক্তি। জুল মানে হচ্ছে কাজের একক। আমরা জানছি যে 1 নিউটন বল প্রয়োগে যদি 1 মিটার সরণ হয় তাহলে কাজ হচ্ছে 1 জুল, তাহলে এত জুল হচ্ছে। তোমাকে বলা হলো ইলেকট্রন ভোল্ট এককে বের করো। ইলেকট্রন ভোল্ট কি মানে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যে একটা ইলেকট্রনকে সরাতে যে পরিমাণ কাজের প্রয়োজন হবে তাকে বলছি আমরা 1 ইলেকট্রন ভোল্ট। এবং আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট is equal to 1.6 into 10 to the power minus 19 জুল। তাহলে এটাকে যদি আমরা 4.5 into 10 to the power 14 কে যদি আমরা 1.6 into 10 to the power minus 19 দিয়ে ভাগ দিই তাহলে এটা হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট। আমরা সহজেই ক্যালকুলেটর থেকে করতে পারি 2.8
2.8 into 10 to the power 33 ইলেকট্রন এবং 10 লক্ষ ইলেকট্রন ভোল্ট হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা জানি 1 মেগা ইলেকট্রন ভোল্ট এই যে 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি আবার আমরা 2.8 into 10 to the power 33 এটাকে যদি আমরা 10 to the power 6 দিয়ে ভাগ দিই এটা হয়ে যাবে মেগা ইলেকট্রন ভোল্ট এবং এটার মানটা হয়ে যাবে 2.8 into 10 to the power 27 মেগা ইলেকট্রন ভোল্ট। তাইলে ঠিক এই প্রশ্নটা আমরা বহুপদী সমাপ্তি সূচকের জন্য কিন্তু সেট করতে পারি যে 5 গ্রাম শক্তি থেকে 5 গ্রাম ভর থেকে 5 গ্রাম পর্যন্ত যদি শক্তি পাই তাহলে এটা এত জুল হলো। যদি আমরা ইলেকট্রন ভোল্টে দিই তাহলে এত ইলেকট্রন ভোল্ট, যদি মেগা ইলেকট্রন ভোল্ট দিই তো মনে করে এই অ্যান্সারটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, বললো কোনটি সত্য 1 2 3 ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে আমরা দিতে পারি। কিন্তু অর্থাৎ ভরকে ভাঙলে শক্তি পাওয়া যায় এরকম অসংখ্য উদাহরণ তোমরা কিন্তু দেখতে পাবে। আইনস্টাইন ভর শক্তি সমীকরণ নিয়ে আমাদেরকে যে রাশিমালা প্রতিপাদন করতে শিখালো। আমরা দেখলাম এর মধ্যে E = mc স্কয়ার, E নট বা স্থির ভর শক্তি, মোট শক্তি E = mc স্কয়ার, স্থির ভর শক্তি E নট হচ্ছে m নট c স্কয়ার এবং গতি শক্তি E কে হচ্ছে m - m নট c স্কয়ার। এই তিনটা সূত্রের প্রয়োগে আমরা দুটা গাণিতিক সমস্যা করে দিলাম। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে সাজান্তপন বইয়ের 7 থেকে 1 থেকে 6 পর্যন্ত ছিল শিখনফল 6 পর্যন্ত। 7 নম্বর শিখনফলটার জন্য আমরা 7 থেকে 13 এই অঙ্কগুলো যদি দেখে ফেলতে পারি, পাশাপাশি অন্যান্য টেক্সট বই বা মূল পাঠ্য বই নাও, তোমরা অনেক গাণিতিক সমস্যা দেখবে এবং এগুলোর প্রয়োগ করে তোমরা উচ্চতর দক্ষতারও কিন্তু অনেক প্রশ্ন পেয়ে যাবে। তাহলে করোনা মহামারী চলছে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, অবশ্যই মাস্ক পরবে, পড়াশোনা তো করবেই, ঠিকই আছে। সামনের দিকে আরও যে করোনার ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, তোমরা শারীরিক ব্যায়ামটা করবে, তোমরা পড়াশোনা করবে নিয়মিত। আমরা এখন তো অ্যাসাইনমেন্টটা জমা নিতে পারছি না, তাহলে তোমরা অনলাইন ক্লাসটা ঠিকভাবে পড়ো, সাথে সাথে অবজেক্টিভ সাবজেক্টিভ বিভিন্ন প্রশ্নগুলো আমরা জেনে নাও, কারণ এই চ্যাপ্টারে কিন্তু 7টা শিখনফল আমরা পড়ে ফেললাম, এর অনেক গাণিতিক সমস্যাও কিন্তু করেছি আমরা। তাহলে সাথে সাথে প্রতিটা অধ্যায় ভিত্তিক প্রতিটা শিখনফল থেকে কি কি জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, এই বিষয়টা যদি তোমরা ভালো করে জেনে নাও, ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে পরবর্তীতে তোমরা বুঝতে পারবে এবং আধুনিক পদার্থবিজ্ঞান কিন্তু এটা তোমাদের অবশ্যই কাজে আসবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো।